যে 100 দিনের কাজের ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকার একটা সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে, যে 100 দিনের টাকা বন্ধ রেখে গ্রামগঞ্জের কৃষকদের সাধারণ মানুষকে যেভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে, তারপর আমরা দেখেছি মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নিয়ে দিল্লিতে দরবার করেছেন, দিল্লিতে অবস্থান করেছেন, তারপর কলকাতায় অবস্থান করেছেন, তাতেও কেন্দ্রীয় সরকারের কোনো টনক নড়েনি। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে। ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে। এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি, তা জানতে অবশ্যই চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। কার দখলে দিল্লি, তাই সেইখানে একদিকে যখন শাসক দলের প্রচার চলছে, অপরদিকে কিন্তু বিরোধীদের। আর বহরমপুর কিন্তু পাখির চোখ, একদিকে যখন অধীর রঞ্জন চৌধুরী, অপরদিকে ইউসুফ পাঠান। রেজিনগরের বিধায়ক কি বলছে, কতটা রেজিনগরের কাজ হলো 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে? দেখুন, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস দলটা করি এবং 2021 নির্বাচনে এই রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে আমাকে প্রায় 74,000 ভোটে এখানে জয়লাভ করেছেন এবং সেই ভোটে আমরা দেখতে পেয়েছিলাম একটা সাম্প্রদায়িক দল বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং যিনি আজকে লোকসভায় কংগ্রেসের প্রার্থী সেই অধীর রঞ্জন চৌধুরীর দল 3 নম্বর স্থান অধিকার করেছিলেন। আমরা রেজিনগর বিধানসভা এমন একটা ভৌগোলিক অবস্থান, একদিকে বেলডাঙ্গার 3টে অঞ্চল, একদিকে রেজিনগরের পূর্ব পাড়ে 6টা অঞ্চল, পশ্চিম পাড়ে 5টা অঞ্চল নিয়ে রেজিনগর বিধানসভা গঠিত। এই নির্বাচনকে পাখির চোখ করে আমরাও ইউসুফ পাঠানকে জয়লাভ করার জন্য নানাভাবে আমরা প্রোগ্রাম করছি। আপনারা দেখলেন, এখনই আমরা আলোচনা করলাম। পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর আমরা রেজিনগর বিধানসভায় আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা, সেটা রেজিনগরের মানুষের কাছে জানলেই আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা এই এলাকার রাস্তাঘাট আমরা শতকরা প্রায় 99% কমপ্লিট করতে পেরেছি। আমাদের 2টো রাস্তা, আমাদের অনেক ডিমান্ড ছিল যে এই 2টো রাস্তা করতে হবে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, বিশেষ করে কাশীপুর থেকে শুকুরপুকুরের যে বিরাট রাস্তা, প্রায় 8 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার কাজ মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সেই কাজ কিন্তু শুরু করতে পেরেছি। এবং পাশাপাশি আমরা ঝিকরা থেকে কাজিসা, কারণ বেলডাঙ্গা এবং রেজিনগরের মধ্যে একটা মিলনস্থল, সেই রাস্তার কাজও আমরা শুরু করতে পেরেছি। পাশাপাশি পথশ্রীর মাধ্যমে এই গ্রামের যে সমস্ত রাস্তাগুলো খারাপ ছিল বা নতুন করা দরকার ছিল, আমরা কিন্তু প্রায় আমাদের এই 11টা বিধানসভার মধ্যে প্রায় 22-23টা রাস্তা আমরা কিন্তু কমপ্লিট করতে পেরেছি। এবং আরও যে 2-4টে রাস্তা আছে, আমরা সেখানে জেলা পরিষদের মাধ্যমে ভোট ঘোষণা হওয়ার দরুন আমরা সেগুলার কাজ শুরু করতে পারছি না, সেগুলাও হয়ে যাবে। পাশাপাশি আমরা রেজিনগর বিধানসভার ভৌগোলিক অবস্থানের দরুন আমাদের কিছু কিছু সমস্যাও আছে। যেমন আমরা এপারে আমাদের যে 6টা অঞ্চল আছে, এখানে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা ভালো নয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার পর সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটাকে যাতে আপগ্রেড করা যায়, তার কিন্তু একটা চেষ্টা শুরু হয়েছে। এবং গতকালে আমাদের কাছে নির্দেশ এসেছেন যে আপনাদের কি কি করলে এই এলাকার সুষ্ঠু সমাধান করা যাবে। আমরা বলেছি, প্রথমেই আমাদের এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা একটা তৈরি করা দরকার ভালোভাবে। প্রায় 8-9 বিঘা জমি আছে, সেই জমিতে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রাইমারি চিকিৎসাটা হয়, কিন্তু এখনও বেড হয়নি। আমরা সেটাকে
আরও এই করে সেটা যাতে আরও সুন্দর এবং সর্বাঙ্গীন করা যায় এবং এই 6টা অঞ্চলের প্রায় 1,10,000 মানুষ যাতে সেই হসপিটাল থেকে উপকার পায় তার জন্য আমরা একটা চেষ্টা শুরু করেছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রেজিনগর বিধানসভায় কোনো হসপিটাল কোনো কলেজ নেই। আমরা কলেজের জন্য গতকালই আমাদেরকে কলকাতা থেকে বলেছেন যে একটা কলেজের ব্যাপার আপনাদের কি, আমরা বলেছি এখানে একটা কলেজ তৈরি করা দরকার। সে ব্যাপারেও তিনারা একটা যথাযোগ্যভাবে কিভাবে কলেজ তৈরি করা যায় তার জন্য তিনারা একটা চিন্তাভাবনা করেছেন। তাছাড়া পাশাপাশি এখানে ভাগীরথী নদী থাকার দরুন এপার থেকে ওপারের মানুষের, কারণ ওপারে আমাদের বিডিও অফিস, ওপারে বিআরআর অফিস হওয়ার দরুন এপারের মানুষকে প্রায় 25-30 কিলোমিটার দূর থেকে ওপারে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হয়। তার জন্য এপারের মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তার জন্য আমরা আবেদন রেখেছি যাতে যদি একটা এখানে ভাগীরথীর ওপর একটা ব্রিজ তৈরি করা যায় তাহলে এপার থেকে ওপারের একটা সুস্থ যাতায়াতের ব্যবস্থা করা যায়। পাশাপাশি আমাদেরকে কলকাতা আমাদের একটা নির্দেশ এসেছেন যে আমরা যদি এই বেলডাঙ্গা ব্লকটাকে এই বেলডাঙ্গা 2 ব্লকের এপারে যে 6টা অঞ্চল আছে এই 6টা অঞ্চলকে নিয়ে যদি আমরা এপারে বিডিও অফিস বা অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি করতে পারি তাহলে অন্তত এপারের মানুষকে আর ওপারে যেতে হবে না, ওপারের মানুষ ওপার নিয়েই থাকবেন। সে ব্যাপারেও আমরা কথাবার্তা এবং প্রপোজাল পাঠানো হয়েছে। এখানে জায়গার কোনো অসুবিধা নেই, কারণ এখানে শিল্প তালুকে বিশাল জায়গা পড়ে আছে। সেখানে আমরা প্রপোজাল দিয়েছি, ওখানে যদি আমরা এখানে বিডিও অফিস, বিআরআর অফিস, অন্যান্য অফিসগুলো আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু এই এলাকার মানুষের সর্বাঙ্গীন সুন্দর এবং সুন্দরভাবে যাতায়াতের এবং সুস্থভাবে বাঁচার একটা ভালো জায়গায় পৌঁছাবে। পাশাপাশি পানীয় জলের ব্যাপারে আজকে আমাদের সরকার যেভাবে গ্রামগঞ্জে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি রেজিনগর বিধানসভার প্রত্যেক গ্রামে গ্রামে যাতে পিএইচির মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো যায় তার ব্যবস্থাও কিন্তু শুরু হয়ে গেছে। পাইপলাইনের কাজ এবং আমাদের রিজার্ভারের কাজ সেগুলোও কিন্তু আরম্ভ হয়েছে এবং কোনো জায়গায় জমি জটের দরুন অনেক অসুবিধা থাকা সত্ত্বেও সেগুলোকে আমরা যথাযোগ্য মিটমাট করে দিয়ে যাতে এই এলাকার 6টা অঞ্চলের মানুষ যাতে এবং আমাদের ওপারের 5টা অঞ্চলের মানুষ এবং বেলডাঙ্গার 3টে অঞ্চলের মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পায় তার ব্যবস্থা করছেন সরকার। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। অভিষেক ব্যানার্জি বলছে যেই দলের যেই প্রার্থী হোক না কেন সাধারণ মানুষের গেলে আগে কাজের খতিয়ান দেখবেন, তারপর তাকে ভোট দেবেন। কি বলবেন? আমরা তো চাইছি আজকে 5 বার পরপর অধীর রঞ্জন চৌধুরী এই লোকসভার জয়লাভ করে আসছেন। তিনি এই 5 বছরে কি কাজ করেছেন আমরা অধীর রঞ্জন চৌধুরীর কাছে আমরা এখানকার জনসাধারণ দাবি করতে চাইছে। আর আমরা কি করেছি আমরা মানুষের কাছে সেই প্রচার করে মানুষকে বলবো আমরা এই সমস্ত কাজ করতে পেরেছি। কারণ দীর্ঘ 34 বছর বামপন্থীরা এই এলাকায় কিছু করেনি। তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমরা কিন্তু এই এলাকার উন্নয়ন সাধন করতে পেরেছি। লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হলো লোকসভার আগে, অপরদিকে 100 দিনের কাজ নিয়েও দিল্লি অবধি সরব হচ্ছিলেন। রাজ্য সরকারের উদ্যোগে 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দেওয়া হলো। তাহলে কি আমরা যে বারবার দাবি করেন ভোট এলে মানুষ উৎসবের মেজায় ভোট দেয়, এই উৎসবের কি আগাম ইঙ্গিত হলো? দেখুন, আজকে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের এবং বোনেদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তারা যেন অন্তত সেই কিছুটা টাকা পেয়ে তিনি তার প্রাথমিক কাজকর্মগুলা তার নিজের সংসার তার নিজে যেভাবে চলার সেটার জন্য ব্যবস্থা আগে 500 টাকা দিতেন লক্ষ্মীর ভাণ্ডারে, এবার সেটা 1000 টাকা করেছেন। পাশাপাশি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য 1200 টাকা করেছেন। তার জন্য আমরা গ্রামগঞ্জের মা বোনেরা আজকে মমতা ব্যানার্জিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন যে আমাদের জন্য মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করেছেন। তার জন্য তিনাদেরকে আজকে 1000 টাকা করে দিচ্ছেন। সুতরাং মা বোনেরা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, এটা আমরা কিন্তু আশা রাখছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে 100 দিনের কাজের ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকার একটা সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক কথাবার্তা বলে
মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে, যে 100 দিনের টাকা বন্ধ রেখে গ্রামগঞ্জের কৃষকদের সাধারণ মানুষকে যেভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে, তারপর আমরা দেখেছি মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নিয়ে দিল্লিতে দরবার করেছেন, দিল্লিতে অবস্থান করেছেন, তারপর কলকাতায় অবস্থান করেছেন, তাতেও কেন্দ্রীয় সরকারের কোনো টনক নড়েনি। তারপর আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে তিনি কিন্তু 100 দিনের টাকা আজকে গ্রামগঞ্জে আজকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যারা যারা ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তিনাদের সেই ঘরের টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে পর্যন্ত কর্ণপাত করেনি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন তাদের মধ্যেও আমি ঘরের টাকা পৌঁছে দিয়ে যাতে তারা সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা তিনি করবেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন দিচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আজকে গ্রামের গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা করতে পারছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি কন্যাশ্রীর মাধ্যমে গ্রামগঞ্জের ছাত্রীরা আজকে নানাভাবে উপকারিত হচ্ছেন। আজকে সবুজ সাথী সাইকেলের মাধ্যমে আজকে ছাত্রছাত্রীরা সাইকেল পেয়ে তারা স্কুল যেতে পারছেন। আজকে রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে আজকে নানা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার সরকার গ্রামগঞ্জের মানুষ যাতে সুন্দর এবং সর্বাঙ্গীন থাকতে পারে তার ব্যবস্থা তেনারা করছেন। আপনার বিধানসভার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা রেজিনগর বিধানসভা মানুষের কাছে আবেদন রাখব, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক কাজকর্ম এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকে কিন্তু আপনাদের রেজিনগর মানুষকে কিন্তু আজকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি আজকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কংগ্রেস নামক দলটা, সিপিএম নামক দলটা, আজকে আমরা যখন ইন্ডিয়া জোট তৈরি হয় মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেখানে শক্তিশালী তাকে সেখানকার সিটটা ছেড়ে দেওয়া হোক। সেই মোতাবেক তিনি বলেছিলেন যে বহরমপুর সিট, মালদা সিট, এই দুটো সিটে কংগ্রেস কোনো বিধানসভায় প্রার্থী জয়লাভ করতে পারেনি। তবুও আমি বলছি যে এই দুটো সিটে কংগ্রেস লড়াই করুক, বাদবাকি সিটে আমরা লড়াই করব। কিন্তু আমি দেখতে পেলাম আমরা পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তার দল এবং সিপিএম আজকে তারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে কোনো প্রচার না করে আজকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করে, অভিষেক ব্যানার্জিকে কিভাবে হেয় প্রতিপন্ন করে আজকে তিনারা আজকে পশ্চিমবাংলায় বিজেপিকে সুবিধা আত্মা করে দেওয়ার জন্য আজকে তিনারা নানা জায়গায় প্রার্থী দিলেন। আমরা শুধু তিনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম জোট করে লড়াই করছেন। আবার আমরা দেখতে পাচ্ছি কেরলে আপনাদের যিনি সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আজকে এই বামফ্রন্টের সিপিআই তিনারা প্রার্থী দিলেন। এই দ্বিচারিতার রাজনীতি পশ্চিমবাংলার মানুষ কোনো দিন মেনে নেয়নি, আগামী দিনও মেনে নেবে না। সুতরাং আমরা রেজিনগর বিধানসভার মানুষ, বহরমপুর লোকসভার মানুষ আমাদের যিনি প্রার্থী ক্রিকেটের সেলিব্রিটি এবং ইউসুফ পাঠানকে দুহাত তুলে আশীর্বাদ করে বহরমপুর সিটে ইউসুফ পাঠানকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। বাংলা কারোর কাছে মাতানত করবে না। বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু সাধারণ মানুষই আস্থা রেখেছিল শাসক দলে, আর সেই আস্থাই রাখতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচন। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।